আজকে টপিকটা খুবই ছোট, বাট এটার ইমপ্লিকেশন ইজ ভেরি হাই। যদিও এটা আসলে ওয়াটার নিয়ে, বাট এখানে ওয়াটার নিয়ে পুরোটা না, মেইনলি এটার খুব শর্ট নেম হচ্ছে জলাধার অ্যাক্ট। জলাধার মানে আমরা আসলে ওয়াটার বডিজকে বুঝাই, বাট এখানে জলাধার ছাড়াও ওপেন স্পেস, প্লেগ্রাউন্ড এবং প্লে ফিল্ডের কথা বলা হয়েছে। আমরা যদি একটু জাস্ট গো থ্রু করি এই আইনটা, এটা কিন্তু অনেক আগের আইন, 2000 সালের আইন, বাট আমরা অনেকেই এইটা সম্পর্কে একটু ধারণা কম, বিকজ এখনো পর্যন্ত আসলে যে অথরিটি এইটা যেসব অথরিটি আসলে এই আইনটা নিয়ে ডিল করার কথা, তাদেরও খুব বেশি ভালো ধারণা নাই। সো যেটা আমরা এখানে বলছিলাম যে এটা হচ্ছে এটার মহানগরী মানে মেগা সিটিজ, বিভাগীয় শহর এবং জেলা শহরের পৌর এলাকা সহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000। তার মানে আমরা আসলে বুঝতেই পারছি যে এইটার আসলে উদ্দেশ্যটা কি আর কি। সো আজকের এই ডিসকাশনের মেইন উদ্দেশ্য থাকবে যে আমরা বেসিক্যালি এই আইনটা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং আইনটা কি কারণে, কে এটাকে ইমপ্লিমেন্ট করবে, হোয়াট আর দ্য প্রভিশনস অফ দ্যাট অ্যাক্ট, এবং আসলে লিমিটেশনস অফ দিস অ্যাক্ট, এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং ওভারঅল আমাদের একটা রিফ্লেকশন নেওয়ার চেষ্টা করব যে why this act failed to act actually, ইমপ্লিমেন্টেশনে আসলে কেন আসলে এই আইনটা নিয়ে একটু আমরা প্রবলেম ফেস করছি আর কি, অথবা অথরিটির অ্যাওয়ারনেস কিংবা ধারণা কেন কম। সো একটু কুইকলি আমরা একটু গো থ্রু করি যে এই আইনটাতে কি বলা আছে। এখানে কিছু ডেফিনিশন বলা আছে। উদ্যান বলতে কি বলা হয় আর কি, উদ্যান অর্থ মাস্টার প্ল্যান বা ভূমি জরিপ নকশায় পার্ক অথবা পার্ক হিসেবে আসলে যেগুলো বিবেচিত। তার মানে হচ্ছে মাস্টার প্ল্যানে এটা সরকারি গেজেটে থাকতে পারে, অথবা সরকারি গেজেট, মাস্টার প্ল্যান তো গেজেটেড হয় বেসিক্যালি। সো ওইভাবে মাস্টার প্ল্যানেও যদি আমরা কোনো জায়গাকে পার্ক হিসেবে ডেনোট করি, তাহলে সেসব এলাকাকে আমরা পার্ক বলবো আর কি আন্ডার দিস অ্যাক্ট। ওপেন স্পেস হচ্ছে মাস্টার প্ল্যান অথবা সরকারি গেজেট একইভাবে। ঈদগাঁও এর ভিতরে ইনক্লুডেড। কর্তৃপক্ষ হচ্ছে এখানে বলা আছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী এবং অন্যান্য সিটি কর্পোরেশন এবং পৌরসভা, বিভিন্ন ধরনের পৌরসভা। খেলার মাঠ হচ্ছে যে প্লে ফিল্ড, এটা ডিফারেন্ট প্লে ফিল্ড যেটা মাস্টার প্ল্যানে নির্ধারিত আছে আর কি। আর প্রাকৃতিক জলাধার এখানে শুধুমাত্র বলা হয়েছে যে প্রাকৃতিক জলাধার, যে ন্যাচারাল রিজার্ভস অথবা ন্যাচারাল ওয়াটার বডিজ, খাল বিল, জলাশয়, এগুলোকে এইটা নিয়ে। এখন এইখানে কয়েকটা প্রভিশন আছে। একটা প্রভিশন হচ্ছে বলা হচ্ছে যে মাস্টার প্ল্যানের ওয়াইড ডিসেমিনেশন সার্কুলেশন, যে এইসব জায়গাগুলোতে, এইসব জায়গা মেইনলি হচ্ছে এই আইনের উদ্দেশ্য হচ্ছে যাতে অপরিকল্পিতভাবে ভরাট না হয় অথবা এনক্রোচড না হয়, অথবা আমরা গতকালকে ক্লাসে যেটা পরশুদিনের ক্লাসে যেটা দেখলাম যে ল্যান্ড গ্র্যাবিংটা যাতে না হয়। কারণ আমরা কিছু কেস স্টাডি গত পরশুদিন দেখেছি যে নদী গ্র্যাবড হয়ে যাচ্ছে অথবা খাল গ্র্যাবড হয়ে যাচ্ছে। তো ওইটার উপরে বেস করেই যাতে আসলে এই গ্র্যাবিং অথবা এনক্রোচমেন্ট আমরা যেটাই বলি না কেন যাতে না হয়, এইটার জন্য বলা হয়েছে যে মাস্টার প্ল্যান গেজেটেড হওয়ার পরে এইসব কর্তৃপক্ষ, যেখানে বলা আছে যে ওই যে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ডেভেলপমেন্ট অথরিটি, সেইখানে বাইরে
নোটিশ বোর্ডে মাস্টার প্ল্যানের কপিটা রাখতে হবে। নট নেসেসারিলি যে একটা বুক বাইন্ডিং, একটা ম্যাপ থাকতে পারে অথবা মাস্টার প্ল্যানের মেজর প্রভিশন, বিশেষ করে এইসব সেক্টরে ওপেন স্পেস, পার্কস অথবা ওয়াটার বডিজ এর ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভিশন আছে, কোথায় কি করা যাবে, কোথায় কি করা যাবে না, কোথায় প্ল্যান প্রপোজাল কি ধরনের আছে, সেটা সম্পর্কে বাইরে নোটিশ বোর্ডে এটা দেখাতে হবে কিংবা লোকজনকে জানাতে হবে। আর মাস্টার প্ল্যানের কপি হচ্ছে অ্যাভেলেবল রাখতে হবে, মানুষ যাতে টাকা দিয়ে হলেও কিনে নিতে পারে, যদিও এখনো পর্যন্ত কোনো অর্গানাইজেশনই মাস্টার প্ল্যানের কপি পাওয়া যায় না। এবং অন্যান্য ভাবেও মাস্টার প্ল্যানের বিভিন্ন ইস্যু সম্পর্কে জনগণের ভিতরে একটা ডিসেমিনেশনের ব্যবস্থা করা আর কি। সো এই অ্যাক্টের ভিতরেই এটা বলা আছে এবং কে করবে সেটাও বলা আছে। এটা হচ্ছে যেমন এই যে ডেভেলপমেন্ট অথরিটিস এবং বিভিন্ন পৌরসভা এবং সিটি কর্পোরেশন। এরপরে আসছে ধারা 5-এ যে বলা হচ্ছে যে শ্রেণী পরিবর্তন করা যাবে না। তার মানে হচ্ছে যে ল্যান্ড ইউজ যে ক্লাসিফিকেশন, ফর এক্সাম্পল যখনই মাস্টার প্ল্যানে আমি কোনো একটা ল্যান্ড ইউজকে ওপেন স্পেস অথবা ওয়াটার বডিজ অথবা প্লেগ্রাউন্ড হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি অথবা সরকারিভাবে গেজেটেড হয়ে গেছে, সেগুলোর শ্রেণী পরিবর্তন করে আমরা কোনো স্ট্রাকচার কিংবা অন্য কোনো ল্যান্ড ইউজে ট্রান্সফার করতে পারবো না। সো নরমালি আমাদের দেশে কি হয় যে প্লে ফিল্ড অথবা ওপেন স্পেস ভরাট করে আইদার বিল্ডিং হয় অথবা অন্যান্য ধরনের কনস্ট্রাকশন হয়। সো মোটামুটি ধরো বিল্ট এনভায়রনমেন্টের দিকে ট্রান্সফরমেশনটা হয় আর কি। সো যার ফলে আমরা ধরেই নিতে পারি যে বিল্ট এনভায়রনমেন্টের দিকে ট্রান্সফরমেশনটা হচ্ছে। সো এই কারণে বলা হচ্ছে যে এই শ্রেণী পরিবর্তন, ফর এক্সাম্পল ওপেন স্পেস অথবা ওয়াটার বডিজ থেকে বিল্ট এনভায়রনমেন্টে, বিল্ট এনভায়রনমেন্ট তখন আবার ডিফারেন্ট সাব ক্যাটাগরি হতে পারে, কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল অথবা আদার্স যে কোনো কিছু। সো কোনো শ্রেণী পরিবর্তন করা যাবে না বলা আছে। ওকে, কোনোভাবে এখানে দেখো স্পেসিফিক্যালি বলা আছে কোনোভাবে ব্যবহার করা যাবে না অথবা অনুরূপ ব্যবহারের জন্য ভাড়া, ইজারা অথবা অন্য কোনোভাবে হস্তান্তর করা যাবে না। দ্যাট মিনস আমরা যে খেলার মাঠে কিংবা অনেক সময় মেলা করি কিংবা এক মাসের জন্য লিজ দিয়ে দিই, সেটাও কিন্তু আসলে এই আইনের দ্বারা রেস্ট্রিক্টেড করা হয়েছে। মজার বিষয় হলো যে 6 নম্বরে এসেই আবার বলতেছে যে কোনোভাবে 5 নম্বর ধারাতেই বলছে যে কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না, অথবা আবার বলছে যে উদ্যান, ফর এক্সাম্পল বোটানিক্যাল গার্ডেন অথবা কোন একটা ওপেন স্পেস যেখানে গাছপালা আছে, সেখানে ধরো ট্রিজ ধরো তোমার কেটে ফেলা, সেটাকেও শ্রেণী পরিবর্তন রূপে গণ্য করা হচ্ছে। দ্য ল ইজ ভেরি স্ট্রিক্ট। বাট পরের ধারাতে এসেই আমরা বলছি যে ধারা 5-এ বর্ণিত কোনো জায়গা বা জায়গার অংশ বিশেষ শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন হইলে উক্ত জায়গার মালিক প্রস্তাবিত পরিবর্তনের কারণ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নিকট আবেদন করতে পারবে। আমরা বলছি যে কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, অথচ পরের ধারাতে এসে আবার বলছি পরিবর্তন করা যাবে। দ্যাট মিনস দেয়ার ইজ এ লুপ হোল। এখন এটা তখন আবার শ্রেণী পরিবর্তন করার কিছু মানে প্রসেস আছে যে 60 দিনের ভিতরে কর্তৃপক্ষ আবেদনটি কনসিডার করবে এবং মতামত নেবে যে আসলে শ্রেণী পরিবর্তন করলে সুবিধা হবে নাকি অসুবিধা হবে অথবা পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা, এইসব হয়ে তারপরে সে ডেভেলপমেন্ট অথরিটি হয়তো একটা ডিসিশন দিবে। ডেভেলপমেন্ট অথরিটি ডিসিশন দেওয়ার পরেও যদি হচ্ছে মানে যে আবেদন করেছে সে যদি হ্যাপি না থাকে, তাহলে আবার 30 দিনের ভিতরে সে আপিল করতে পারবে আর কি। নরমালি আসলে শ্রেণী পরিবর্তনটা আসলে ডেভেলপমেন্ট অথরিটি এই ডিসিশনটা দেয় না। এখনো পর্যন্ত আমাদের যে নর্মস সেটা হলো যে শ্রেণী পরিবর্তন করতে হলে আইদার মিনিস্ট্রি অথবা প্রাইম মিনিস্টারের কাছ থেকে অনুমোদন নিতে হবে। বাট দিস ইজ এ ভেরি লং প্রসেস। এই প্রসেসে কেউই যায় না, হুট করে দখল করে এনক্রোচ করে শ্রেণী পরিবর্তন করে ফেলে, বিকজ উই নো যে ডেভেলপমেন্ট অথরিটি অথবা সিটি কর্পোরেশনের তেমন কিছু করার থাকে না।
শাস্তির কথাও বলা আছে যে ৫ বছরের কারাদণ্ড অথবা ৫০,০০০ টাকা অর্থদণ্ড এবং এইখানে সরল বিশ্বাসের কৃত কাজকর্ম রক্ষণ, এটা মানে হচ্ছে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফিসারদেরকে অথবা যে ডেভেলপমেন্ট অথরিটির। সো এখানে বলা হয়েছে যে যদি সরল বিশ্বাসে কোনো কাজের ফলে কোনো পার্সন যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কোনো আদালতে কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না। দ্যাট মিনস যদি সরকারি কর্মকর্তারা কোনো কিছু ভুল করেও থাকে, যার ফলে কোনো পার্সন যদি নেগেটিভলি এফেক্টেড হয়, তারপরেও ওই পার্সন তার ক্ষতিপূরণ চাইতে কিংবা কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না ওই অর্গানাইজেশন অথবা চেয়ারম্যান কিংবা নির্বাহীর বিরুদ্ধে। সো এটা নিয়ে অনেক কথা হয়েছে যে এই ইন্ডেমনিটি আসলে গভর্নমেন্ট অফিসারদেরকে দেওয়া ঠিক কিনা। বাট আইনটা খুবই ছোট, দেখো জাস্ট ৩টা ধারাই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ৫ নাম্বার ধারা, যে কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না। ৬ নাম্বার ধারাতেই বলেছে শ্রেণী পরিবর্তন করা যাবে যদি হচ্ছে এই প্রসেসে অ্যাপ্লাই করা যায় এবং অথরিটি যদি অ্যাপ্রুভাল দেয়। আর এই অ্যাপ্রুভাল ছাড়াই যদি হচ্ছে কেউ শ্রেণী পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে দেয়ার আর সাম মানে অর্থদণ্ড কিংবা হচ্ছে জেল জরিমানার কিছু প্রভিশন রাখা হয়েছে। যদিও এখনো ২৫ বছরে এখনো পর্যন্ত কারো এই বিষয়ে এই আইনের উপরে বেস করে কোনো শাস্তি কারো হয় নাই এখনো পর্যন্ত। এখন আমরা আসলে এই আইনটা যদি আরেকবার একটু জাস্ট যদি এই যে আমি একটু যেটা বললাম যে ৫ নাম্বার ধারা, ৬ নাম্বার ধারা এবং হচ্ছে এরপরে ৫ নাম্বার, ৬ নাম্বার এবং হচ্ছে ৭ নাম্বার ধারা এবং শাস্তির বিষয়টা আমরা প্ল্যানিং এ অত বেশি জোর দিই না। আমরা হচ্ছে এখানে ১০ নাম্বার, তাহলে ৫, ৬, ৭ আর ১০ এই ৪টা ধারা আসলে এই আইনে একটু ইম্পর্টেন্ট। ওকে, এখন দেখো যে ২০০০ সালে আইনটা হয়েছে, আইনে এই ৪টা ধারা বলা আছে এবং এই আইনগুলা এই ধারাগুলো বাস্তবায়ন করবে হচ্ছে বলা আছে যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ডেভেলপমেন্ট অথরিটি। সো খেয়াল রাখো, সো যেহেতু আইনটা অনেক শর্ট, আমরা এখন ছোট্ট একটা জাস্ট নিজেদের ভিতরে সেলফ স্টাডির মতো করব আর কি। সো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা জাস্ট এই ৪টা ধারাতে গো থ্রু করো, কিছু ডেফিনিশন কিংবা কোন অথরিটি ইমপ্লিমেন্ট করবে সেটা একটু জাস্ট রিভিউ করো 5 to 7 মিনিটস। আমরা হচ্ছে এই আইনের এখন তোমাদের কমেন্টস গুলো পাওয়ার পরে আমরা হচ্ছে এই আইনের লিমিটেশনস গুলো কোথায়, সেই লিমিটেশনস গুলো নিয়ে কথা বলবো আর কি। কেন আসলে এই আইনটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না, কিংবা হোয়াট আর দ্য লুপ হোলস পারসিস্টস ইন দিস অ্যাক্ট। সো এই আইনের লিমিটেশনস গুলো কোথায়, এগুলো একটু নিজেরা জাস্ট একটু দেখো, আমি গ্রুপে দিয়েছি। জাস্ট 5 to 7 মিনিটস, দেন আই উইল আস্ক আরবিট্রারিলি, মানে যে কোনো কাউকে র্যান্ডমলি আমি জিজ্ঞেস করব এবং উই উইল ট্রাই টু চক আউট 5 to 7 limitations and then we will discuss in detail about those 5 to 7 limitations. Okay. So 5 to 7 minutes, okay? So তোমরা জাস্ট এটা ডাউনলোড করে নাও এবং গো থ্রু করো এবং স্টার্ট থিংকিং যে আসলে what went wrong with this act. We'll be back in 7 minutes. কি লাভ না আর কিছু করতেছি ভাই। দুষ্টু কি লাভ করে স্যার গেলারই মাছ করবে এ সিনটা তো সিনো করে না আল্লাহ ফোন দে বাড়ি ফোন দে কত করবে চুপ নেই এমন কাজ করে দিল
এ বাড়া চল তো খুঁজে এলে আগে কি কর না শুনলে তো আরো মারা দিতে এই যে এনে নোটিস গ্রুপে দিয়ে দিছে দেখতেছি কি করেছে সেটা না হ্যাঁ জিজ্ঞাসা করি রে ভাইরে কি ডাকো বলে প্রথমে বলবা এই আনুশিয়া আনুশিয়া আর হচ্ছে এই দিছে এই আইন যেটা না আইনটা পড়তে হবে পড়ি এই আইনের ভিতরে আসলে লিমিটেশনটা কি সেটা বের করতে হবে চ্যাটজিপিটি দে রানী চ্যাটজিপিটি এই যে বাদ দিনে 5 পেজ বল যে এডিশন লিমিটেশন কি কি আছে সেটা বের করো দিয়া আমাদেরকে একটা করে পাস করো ঠিক আছে ও কেন বড় করে দেখে না থো বাড়া দেখি কই দে দাঁড়াও তাড়াতাড়ি কর আরে কার কাছে কল দেবো আমি বলা লাগবে না ওই যে পাই গেছি তো কি আইনটা পড়তে বললো আইনটা পড়ে ওর তো লিমিটেশন কি তাই জিজ্ঞেস করো এই আইন- চ্যাটজিপিটি দে বল যে হচ্ছে এটার ভিতরে লিমিটেশন কি কি আছে বের করে দাও আমাকে স্যার কোশ্চেন আস করছে অ্যানসার দাও স্যার এটা ডাউনলোড করবো ও মা বাবা রে এরা কোন ডাউনলোড এখানে ডাউনলোড করে 7 লিমিটেশন আরে মরে যাব রে আহা হা হা গান পাই গেছে রে তো একটা পেজ কাটতে দেই গানটা কি শালা হঠাৎ করে কেন আমার কিসরা বলবে এ কি লিখবো বল দেখ যে এই রুলের ভিতর থেকে লিমিটেশন গুলো বের করে এর ভিতর থেকে ম্যাডাম তো আমার মেসেজ দিতে স্যার কি কোনো পড়া দিল নাকি সব মাঝে এখন আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নাহিদ বলো। স্যার এটা তো অনেক বড় দেখতেছি, মানে এটা কি পুরোটা পড়ে এটার লিমিটেশন লাগবে নাকি স্যার স্পেসিফিক কোনো যেমন আবেদন নিষ্পত্তি বা যে কোনো একটা ধারার লিমিটেশন স্যার? পাইছি রে আইনের পশ্চিমাবদ্ধতা আমি তো আছে বলেছি যে ধারা নাম্বার 5, 6, 7 আর 10 ওয়াটার বডি ওকে স্যার। কি বললো ধারা 5 ধারা 10 এ গিয়ে যে সমস্ত সিন থেকে আমরা জিজ্ঞাসা করব কত ধারা তো তো দেখাই কেন রে ওই না প্রশ্ন তো করে দিছে প্রশ্ন প্রশ্ন দিছে আর কেউ পারতেছে না কি হচ্ছে কি কয় সিধে কি কয় ধরলে খালি আমার ওঠে যায় মাইক্রোফোন অন করে খুব বুঝা এই 5 6 7 10 5 6 5 6 7 10 ধারার হচ্ছে লিমিটেশন গুলো কি সীমাবদ্ধতা 7 10 বলে থাকে ধারার এই মুরগি আগে রাখবো নাকি একটু পরে আগে দেবো সেন্টার ভাই একটা বুকে যদি খিচুড়ি দিয়ে রাখতে পারো তোরা রাখবে আগে বলবো না আমি তো অলরেডি রুটি নিয়েছি রুটি খাই নাই তো খাই ফেলেছি দে এই যে আসছে এবার 5 নম্বর শ্রেণী পরিবর্তনে বাধা নিষেধ শ্রেণী শ্রেণী পরিবর্তনের আবেদন প্রক্রিয়া শ্রেণী লিমিটেশন আছে এর ভিতরে আর কি। রে ভাই এর মধ্যেও তো আবার আসছে রে পাঠিয়ে দে কোথায় পাঠিয়ে দেবো মেসেঞ্জারের মাধ্যমে বাড়া আর মেসেঞ্জার আবার কোনে তুই হোয়াটসঅ্যাপে দিতে পার গ্রুপে আমাদের আছে আমাদের কিরে ভাই এত কাঁচা মরিচ কে মারবি নাকি শালায় ফাইনুল ক্যাপ কই সেটা পরে মাংসেরটা পরে আগে খিচুড়ি চাউল দে ধুয়ে দে ডিসি একটা রাফি বুকা রাফি আমার না মা তো সে আপনি মারছস মুমিনুল বোকা এ ইয়া চাল কতটুকু তুমি রাখে কয়জন জোরে একটু চালাস শুনে কয়জন আমরা পাঠিয়ে দিছি এ জরুর কাটতে কি বলি ওয়াল্লা আমরা 4 জন রাজু হইছন 6 জন কিটা দুইজন আবার কিটা আশি গা সাদি
এই জরুর ইয়েটা দে চালের কাপটা দে এ ভাই নামিয়ে দিয়েছি কিছু তো পড়লাম না অমনি ওটা দে তো আরে চালের ভাই ভাই একটাও তো বুঝতে পারতেছি না কি দিছে। এটা প্রশ্নটা কি আগে সেই কথা কথা আরে প্রশ্নও জানি না কিছু জানি আমাকে না ডাকলে আমি অন করব। আমরা মনে করবো না যা করে করুক আমি গা। করব। আমি বলবো। শুধু ধারা 5 হতে 4টি ধারা লিমিটেশন নিচে স্পষ্ট করে দেওয়া হবে। ধারা 5 এর পরিবর্তনের কারণ লিমিটেশন সরকার অনুমোদন দিলে সেটি পরিবর্তন সম্ভব, ফলে সংরক্ষণের উদ্দেশ্য দুর্বল হয়ে যায়। তুই যেটুকু বুঝলি সেটা তো আমার করে বুঝিস বুঝা দিন। কিভাবে মনিটরিং হবে বা কে নজরদারি করবে এই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ হবে। আবার মাঠ উদ্যান জলধারা আমরা 9:30 তে শুরু করবো আর কি, আর 4 মিনিট আছে আর কি। কি বলে 9:30 শুরু করবে ভাল শুরু করুক গা, আমি পারিনি রান্না পরে এই তো বসে থাক 5 মিনিট বসে থাক। এই বল এখানে বল চাল ধোয়া লাগবে না এইভাবেই বসে থাক। শ্রেণী পরিবর্তন বাধা নিষেধ সরকার অনুমোদন এই কটাই করবো আর কিছু করবো না দে আলু আমি এটা মাছের জন্য না তুই তুই হচ্ছে ওটা দে আমি আলু ওটাতে কাটতে হবে তাতে গিয়ে ফল টল আছে না? সব সব ইয়া দিয়েছি খিচুড়ি মশলা দিয়েছি ফল টল নেই? ফলও নিছি ফল আছে জিরা আছে সব আছে এই দেখ এই মরিচের গুঁড়া ইয়ার গুঁড়া ওগুলো এখানে ডিটেইলি দেয়া নাই দেখতেছি দেখতেছি ক্যাপচার করতে পারে না ডিটেইলি আমি আবার দেখে দিচ্ছি আমি একটু এখানে আছে ক্লাস 5 করতেছি তো 7 10 ধারা হচ্ছে লিমিটেশন গুলো কি কি 5 6 7 10 5 6 7 10 কি রে ভাই তুই একসাথে মিশিয়ে ফেলেছিস কি এগুলা সব পেঁয়াজ মরিচ এই পেঁয়াজ রসুন ভাজবি না তো ভাজবো কি একসাথে? ভাজি দিবি একসাথে হ্যাঁ পাগল পেঁয়াজটা আলাদা করে ভাজতে হয়, তারপরে বাকি করে আমি একটু পর খাতায় করে দিচ্ছি আমি ক্লাস করতেছি তো সেই বিজি আছি বুঝছো বারা মমিনুলের এটা আমাকে পছন্দ হয়েছে নাইফ নাইফটা বেশ মিনে ওকে, আমরা শুরু করি। আর ধরবি তো এটা তো বুঝাই কোন করবে হ্যাঁ প্রথম থেকে আয়শা Okay, let's start with Ashik. Ashik Jaman, do you have any idea? What are the problem? লাইট দিয়ে অন করবে না খাও দাও কেউ আনতে Ashik, Aisha. So
স্যার আমাদের হচ্ছে মানে আমাদের এই এলাকার মধ্যে যত নিয়ম আছে আর কি আমাদের দেশে, অনেক ক্ষেত্রে জনগণরা সেই নিয়ম মানে না। যেমন আমি যদি বলি আমার বাসা ঢাকাতে, আমার মিরপুরের দিকে কিছু আছে যে আবাসিক প্লট যেটা সরকার কর্তৃক দিছিল, সেটা হচ্ছে লটারির মাধ্যমে স্যার দিয়েছিল। তো সেখানে মানে ওই জমিটা ছিল মানে তুলনামূলক অনেক নরমাল, নিচে পানি ছিল এই টাইপের স্যার। তো ওইখানে মানে সরকার বলে দিছিল যে এটা ২ তলা বা হচ্ছে ২ তলা না করে ভালো হবে নিচতলা করতে, এটা এরকম। কিন্তু ওইখানকার এলাকার মানুষ ধীরে ধীরে এই ২০-২৫ বছরের মধ্যে তারা সবাই মানে যারা ওই জমির মালিক ছিল তারা সবাই প্রায় ৫ তলা থেকে ৬ তলা করে বিল্ডিং করে ফেলছে। তো এখানে বোঝা যাচ্ছে যে তারা আমাদের জন্য নিয়ম যদি আমাদের করেও দেওয়া হয় আমরা সেটা মানি না। মানে এখানে জনগণ একটা ফ্যাক্ট যে আমরা হচ্ছে নিজেদের লাভের জন্য আমরা হচ্ছে নিয়ম মানতেছি না। ওকে, দেন ওকে, আমরা নেক্সট কার কাছে যাব? ইমন। মানিক মনে হয় হাত তুলেছিল। আমরা মানিকের কাছে আসছি। ইমন আছো? হ্যাঁ, ইমন বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার যে এইখানে 5 নাম্বার ধারায় যেটা বলা আছে যে বিধান অনুযায়ী খেলার মাঠ, উন্মুক্ত স্থান এবং উদ্যান তলাধার হিসেবে যেগুলা চিহ্ন থাকবে এগুলা পরিবর্তন করা যাবে না। যদি ওইখানে গাছও থাকে স্যার, গাছও একটা এতে ওই জায়গার যে রূপ সেটা পরিবর্তন করা যাবে না। আবার এই সেম জিনিস আবার 6 নাম্বার ধারায় বলা আছে যে এটা করা যাবে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটা নির্দিষ্ট আবেদন দিয়ে এটা নির্দিষ্ট কার্য দিবসের ভিতরে কর্তৃপক্ষ এটার অনুমোদন দেবে। স্যার এখানে এমন হচ্ছে যে আমরা এক জায়গায় বলতেছে করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, এটার আবার আরেক আরেক জায়গায় বলতেছে যে না এটা করা যাবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে হয়। স্যার এইখানে মনে হয় একটা ল্যাকিংস আছে আমার মনে হয়। ওকে, সো এটা আমরা ডিসকাস করেছি। এটা রাখে আইনে, এটাও অত বেশি যে প্রবলেমেটিক তা না। যদি অ্যাপ্লাই করার প্রভিশন থাকলো, অ্যাপ্লাই করলো কিন্তু দিল না, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না। সো সেক্ষেত্রে প্রবলেম হয়তো হইতো না আর কি। তো যে এটা রেখেছে বিকজ অফ গিভিং সাম ফ্লেক্সিবিলিটি, যে যদি আসলে এটা গভর্নমেন্টের কোনো জনগুরুত্বপূর্ণ কাজে লাগে, অথবা দেখা গেল যে এটা একদম অনেক ক্ষেত্রেই হয় যে একটা ফ্যামিলির মাত্র একটাই ৩ কাঠা কিংবা ৫ কাঠা কিংবা ৩ শতক জমি আছে আর কি, ওটাই শহরের ভিতরে একমাত্র তার জমি আর কি, পুকুর ফর এক্সাম্পল। এখন ওইটুকু জমি তার সম্বল, এখন আর কিছু নাই। সেক্ষেত্রে সে আসলে লাইভলিহুড চালাবে কিভাবে? দেখা গেল যে জমির দাম অনেক বেড়ে গিয়েছে, সো ওইটা ছাড়া তার আর কোনো ওয়ে নাই। এইসব ক্ষেত্রে গভর্নমেন্ট কিংবা অথরিটি যে খুব ফ্লেক্সিবল হয় তা না, কারণ হচ্ছে যার আসলে সয় সম্বল এত কম সে আসলে এত দূর পথ পাড়ি দিতে পারবে না। বাট যখন আসলে আইন করা হয় এই ফ্লেক্সিবিলিটি রাখা হয় যাতে এক্সট্রিম কেসে এই আইনের সহযোগিতা নেওয়া যায়, আদারওয়াইজ তো তখন আইনই চেঞ্জ করে ফেলতে হবে। এনিওয়ে, সো আমরা একটু যাই মানিক কিছু বলবা কিনা? স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার যেটা মনে হচ্ছে স্যার যে 10 নম্বর যে আইন, এখানে হচ্ছে একটা জিনিস ফল্ট আছে যে কোনো ব্যক্তি যদি সরল বিশ্বাসে নিজে ক্ষতিগ্রস্ত হয় তাহলে হচ্ছে ওই সংশ্লিষ্ট যে প্রধান বা যে ইনি আছেন তো ওনারা কিভাবে দায়ী থাকবে না বা এরকম সরকার কোনো কাজ করবে না। তাহলে আমার মনে হয় যে এটা কেমন একটা বিষয় হয়ে দাঁড়ালো না, যে একটা মানুষ সরল বিশ্বাস যদি কোনো ফল্ট হয়ে থাকে তাহলে সে পরের কোনো ধরনের সুযোগ সুবিধা বা কোনো আইন গ্রহণ করা হবে না, এটা আর কি স্যার। ওকে, আর কেউ অ্যাড করতে চাও কিনা? হ্যাঁ, সোনর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার যে ধারা 6 যে তথ্য যাচাইয়ের নিরপেক্ষ ছাড়া কোনো ব্যবস্থা দেখলাম না স্যার। এখানে দলিলের মালিক বা জমির মালিক আর শুধু সরকার আর কি এটা দেখতেছে, কিন্তু স্বাধীনভাবে মূল্যায়ন করার জন্য তৃতীয় কোনো পক্ষ নেই যে আসলে এই বিষয়টা কি। আর স্যার যে জমির ফি জমা দিলেই আবেদন গ্রহণ করবে, এবং কিন্তু বলা হয় না যে কত ফি। ওকে, হ্যাঁ, মানে এখানে অবশ্য একটা জিনিস বলা আছে যে ওইটা
কিছু রেসপেক্টেড কিছু পিপল অথবা অর্গানাইজেশনের সাথে তারা কনসাল্ট করে দেখবে যে আসলে কোনো এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা, সেটা অবশ্য আইনে কিছুটা বলা আছে। আর আইন এবং বিধিমালার ভিতরে কিছুটা ডিফারেন্স আছে আর কি। শুনতে পাচ্ছ সবাই? শুনতে পাচ্ছ মোস্ট প্রবলি। আইনে সবকিছু বলা থাকে না, যেমন আসলে কত টাকা ফি দিবে কিংবা প্রসেসটা কি হবে, কার কাছে কোন টেবিল থেকে কোথায় যাবে, কে ডিসিশন দেবে, স্টেক হোল্ডার এখানে বলা আছে যে কিছু লোকজনের সাথে কথা বলে ডিসিশন নেওয়া, সেই লোকজন কে হবে, হ্যাঁ কতদিন ধরে এই স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টটা হবে, এত ডিটেলস অ্যাক্টে থাকে না। সো আমরা যদি পিরামিড আকারে চিন্তা করি তাহলে একদম পিরামিডের একদম উপরের দিকে থাকে অ্যাক্ট অথবা অর্ডিন্যান্স। এরপরে আসলে অ্যাক্টে বলা থাকে যে এই অ্যাক্টের আন্ডারে কোনো বিধিমালা তৈরি করা লাগবে কিনা, যেমন রুলস ফর এক্সাম্পল আর কি। যে আমরা যেটা পৌরসভাতে যে আইনে আসলে আমরা যে কি বলে বিল্ডিং অনুমতি দিই আর কি, বিল্ডিং কনস্ট্রাকশন অথবা প্ল্যান অনুমোদন দিই, সেটা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন রুল 1996, যদিও এটা বিভিন্ন পৌরসভা অথবা অথরিটি আপডেট করছে আর কি। কিন্তু এই রুলসটা কি? রুলসটা কিন্তু অ্যাক্ট না। ওকে, সো এটা কিন্তু টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1952-53 ওইটার আন্ডারে বিধিমালাটা তৈরি করা আর কি। সো অ্যাক্ট একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দিবে। যদি কোনো অথরিটি মনে করে যে এই অ্যাক্টের আন্ডারে বিধিমালা তৈরি করা দরকার টু স্পেসিফাই দোজ প্রসেস, সেক্ষেত্রে বিধিমালাতে এগুলো সব ডিটেলস থাকবে যে কত ফি জমা দিবে, কে কে ইনভলভড হবে। দ্যাট ইজ দ্য থিং, বাট রাইটলি পয়েন্টেড আউট, থ্যাংক ইউ। আর কেউ? হ্যাঁ বাড়ি চলে যাবো না, থেকে আসে তার হবে না, একবারে ক্লিক করেই যাওয়া লাগবে। আর কেউ? আমি একটু জিজ্ঞেস করি, শামীম আহমেদ। আচ্ছা মাংস গুনে দিন কয়টা আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, আইসা তোমার কোনো কিছু ফাইন্ডিংস আছে কিনা? তারা সাতের মধ্যে যে একটা বলা আছে যে যদি আবেদন বাতিল করার সিদ্ধান্ত হয় তাহলে সরকারকে শুনানোর সুযোগ দিতে হবে, কিন্তু এইখানে তো শুনানির মান বা মানদণ্ড কি হবে সেটা তো আইনে উল্লেখ করা নাই, এবং সরকারের যে চূড়ান্ত সিদ্ধান্ত চ্যালেঞ্জযোগ্য সেটা আদালতে যাওয়ার সুযোগ তো সরাসরি উল্লেখ নেই। ওকে, সো এইটা আমরা একটু আগে ডিসকাস করেছি যে অ্যাক্টে অনেক কিছুই বলা থাকবে না। যদি এই অ্যাক্ট নিয়ে যখন আমরা কোনো অর্গানাইজেশন, যেমন যে সব অর্গানাইজেশনের কথা বলা হয়েছে, যে ডেভেলপমেন্ট অথরিটি কিংবা আদার্স, তারা আসলে এটার আন্ডারে আইন কিংবা বিধিমালা তৈরি করে নিতে পারে আর কি। নর্মালি আইন তৈরি করে হচ্ছে পার্লামেন্ট যেহেতু একটা হাইয়েস্ট বডি, তারা হচ্ছে এত ডিটেলসে অ্যাক্টে থাকবে না, খুবই স্বাভাবিক। অ্যাক্ট শুধু বলা থাকবে যে কি করা যাবে কিংবা কি করা যাবে না। অথরিটি যখন ওই অ্যাক্ট নিয়ে চর্চা করবে, তখন অথরিটি যদি মনে করে যে দেয়ার আর সাম মানে এই ক্লারিফিকেশন গুলোর প্রয়োজন, শুধুমাত্র অ্যাক্ট দিয়ে কাজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে ওই অ্যাক্টের আন্ডার যদি অ্যাক্টে বলা থাকে যে এই অ্যাক্টের অধীনে অথরিটি বিধিমালা তৈরি করতে পারবে, ওটা যদি বলা থাকে অ্যাক্টে, তাহলে হচ্ছে রেসপেক্টিভ অর্গানাইজেশন তারা হচ্ছে বিধিমালা তৈরি করে এইসব বিষয়গুলো ক্লারিফাই করতে পারে। ওকে, বাট আমরা কিছু, যেহেতু আমরা আসলে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পড়ছি আর কি, মানে আই ওয়াজ এক্সপেক্টিং we critically view this act from the land administration perspective, যে এই আইনটা ইমপ্লিমেন্ট করতে গেলে what are the problems under the broader framework of land administration, so কি ধরনের প্রবলেম হইতে পারে। সো আমরা যেহেতু লয়ার না, সো আমরা আসলে আইনের বিভিন্ন ধারা উপধারা নিয়ে কথা বলতেই পারি, বাট অ্যাজ এ প্ল্যানার উই ওয়ান্ট টু ফোকাস অন দ্য স্পেস, তাই না? সো আমাদের কিন্তু আইনের ব্যাখ্যা থেকে বড় বিষয় হলো যে এই আইন যেটা আছে সেটা আমরা স্পেসে ইমপ্লিমেন্ট করা যাবে কি যাবে না, বাট যদি যায়ও সেক্ষেত্রে হোয়াট আর দ্য ইস্যুস দ্যাট মে অ্যারাইজ। ওকে,
সেক্ষেত্রে যদি ওই পার্সপেক্টিভ থেকে আমরা দেখি, তাহলে এই আইনের ওয়ান অফ দ্য মেজর লিমিটেশন হতে পারে, এটা হয়তো বিভিন্নভাবে এক্সপ্লেন করতে পারে, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ যে এই আইনে কর্তৃপক্ষ বলে দেওয়া হয়েছে, একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে। তুমি যদি দেখো এইখানে কর্তৃপক্ষ বলতে কিন্তু এখানে কাকে বোঝাচ্ছে দেখো, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো শহর উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় ও জেলা শহরের পৌরসভা। দ্যাট মিনস সবাই মোটামুটি এসছে, তাই না? প্রবলেমটা হলো যে তুমি যদি এখানে টাইটেলটা দেখো, উন্মুক্ত স্থান মিন্স ওপেন স্পেস, উদ্যানের ভিতরে কিন্তু ঈদগাঁও আছে, প্রাকৃতিক জলাধার অথবা খেলার মাঠ, এই চারটা স্পেস, ওকে, এই চারটা স্পেসের ওনার কি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং এই জায়গাটাতেই সব থেকে বড় লিমিটেশন এই আইনের। তুমি যদি কোনো একটা শহরে খেলার মাঠ একটু সার্ভে করে জিজ্ঞেস করে দেখো যে এই খেলার মাঠের মালিককে, তুমি পাবা হয়তো আইদার স্কুল কমিটি অথবা স্কুল, পার্টিকুলারলি স্কুল কলেজ, অথবা যদি স্কুল কলেজ ছাড়া যেসব খেলার মাঠ, সেগুলোর মালিক হচ্ছে ডিসি অফিস। একইভাবে ওপেন স্পেস, ডিসি অফিসের আন্ডারে ওপেন স্পেস বেশি, ঈদগাহ ইনক্লুডিং। প্রাকৃতিক জলাধার 100% একটা শহরের ভিতরে, পৌরসভার ভিতরে প্রাকৃতিক জলাধার যেগুলো বলতে বোঝায় যে খাল, নদী, বিল, ঝর্ণা, এভরিথিং falls under the jurisdiction of DC. Now the question is যে ধরো আমার বাড়ি, হ্যাঁ, তুমি এসে আমাকে জ্ঞান দিচ্ছ যে আমার বাসায় গ্রিলটা আসলে হরাইজন্টালি না লাগায় ভার্টিক্যালি লাগানো ভালো ছিল। আমি তখন কি বলবো? যে আমার জায়গা, আমার জমি, আমি যেভাবে বুঝছি আমি সেভাবেই করেছি। So তুমি এসে বলার কি? So that what has happened. So everything is owned by DC office, but এইখানে বলা হচ্ছে যে development authority will take care of these issues. Now প্রবলেমটা হচ্ছে, প্রবলেম ইজ ভেরি মাচ প্র্যাকটিক্যাল। ওকে, প্রবলেমটা কোথায় দেখো, তুমি যখন যে শহরে যখন খাল ভরাট হচ্ছে, অথবা কোনো বিজনেস পারসন কিংবা কোনো অর্গানাইজেশন, অথবা আমরা বলছি যে ইভেন রিলিজিয়াস ইনস্টিটিউশনস, যদি সেই খাল অথবা নদী অথবা কোনো লেক এনক্রোচ করে, কেডিএ অথবা হচ্ছে সিটি কর্পোরেশন অথবা রাজুক কি সেখানে গিয়ে সেটাকে উচ্ছেদ করতে পারবে? বেশিরভাগ ক্ষেত্রেই পারবে না, অথবা কনফ্লিক্ট অ্যারাইজ করবে যে ডিসি অফিসের জায়গাতে, ডিসির জায়গাতে কেন আসলে কেডিএ ডিসি কে না বলে উচ্ছেদ করতে গেল। এবং অনেক ক্ষেত্রে প্রবলেমটা অ্যারাইজ করে যে ডিসি অফিস জলমহল আমরা নাম শুনেছি, অথবা লেকস, অথবা একটা জলাশয়, অথবা ইভেন পুকুর, ডিসি অফিস তোমার লিজ দেয়। ওকে, এখন ধরো কোন একটা খাল কিংবা জলাশয় ডিসি অফিস লিজ দিয়েছে, এবং লিজ নেওয়া অবস্থায় ওই ভদ্রলোক কিছুটা ভরাট করে ফেলেছে। এখন কি সেখানে রাজুক যেতে পারবে? কারণ সে বলবে যে আমার এটা লিজের ভিতরেই আছে, আমি হচ্ছে লিজ পিরিয়ড হয়ে গেলে আমি তুলে ফেলবো। কিন্তু আসলে তুলে ফেলবে কিনা কিংবা সেটাকে আবার আগের মতো করে রাখবে কিনা, দেয়ার ইজ নো গ্যারান্টি। এবং 4 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছরের লিজ হয়। সো আলটিমেটলি দেখা গেল যে ধীরে ধীরে আসলে নাই হয়ে যাবে আর কি জিনিসটা। সো দ্যাট মিনস দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য গার্ডিয়ানশিপ, রাইট? যে আমি একটা আইন করে বলছি যে সিটি কর্পোরেশন অথবা ডেভেলপমেন্ট অথরিটি উইল টেক কেয়ার অফ দিস থিং, but they don't own those areas. So যার ফলে সিটি কর্পোরেশন
অথবা ডেভেলপমেন্ট অথরিটি ডোন্ট ইভেন হার্ড অফ দিস অ্যাক্ট। তুমি যে কোনো ডেভেলপমেন্ট অথরিটিতে যাও, পৌরসভাতে জিজ্ঞেস করো অথবা সিটি কর্পোরেশনে গিয়ে জিজ্ঞেস করো, তারা কিন্তু এই অ্যাক্ট সম্পর্কে বলতেই পারবে না, অথবা যদি বলেও খুব ভাষা যে শুনেছি কিন্তু এটা তো আমরা ইউজ করি না। ইউজ করে না কারণ হচ্ছে তাদের অনারশিপ নাই। So City Corporation Development Authority is very much interested about ownership. So যদি তারা অনারশিপটা তাদের না থাকে, এখানে ইনস্টিটিউশনাল কনফ্লিক্ট তারা অ্যাভয়েড করার জন্য সেখানে তারা ইন্টারভেনশনে যায় না। So this is one of the major limitations in my opinion of this act, যে এখানে আসলে গার্ডিয়ানশিপটাকে ভালোভাবে ডিফাইন করা হয় নাই অথবা অ্যাটাচ করা হয় নাই, যে কারা কাজ করবে, কিভাবে কাজ করবে, এবং সেটা আসলে ইন্টার কোঅর্ডিনেশনের কোনো কথা বলা নাই আর কি, ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন অথবা ইন্টার অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশনের কথা এখানে বলা নাই। সো যার ফলে তো সাতক্ষীরাতে আমরা সাতক্ষীরা শহরের একমাত্র খাল, ওটাকে বলা হয় প্রাণসায়ের খাল আর কি। সো জাস্ট খালটা হচ্ছে তোমার ডিসি অফিসের ওনারশিপে, খালের বাঁধটা হচ্ছে তোমার বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ওনারশিপে, এবং বাঁধের পাশে যে রোডটা সেটা পৌরসভার ওনারশিপে। নাও দ্য কোশ্চেন ইজ যে যখন রোডের পাশে যে ময়লাটা, সেটা আসলে রোড অথবা রোড সাইডে যে দোকান অথবা রোডের ময়লাটা ধরো হচ্ছে ওই পাওয়ার ডেভেলপমেন্ট, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ওই যে বাঁধের উপরে মানুষ ফেলে দিচ্ছে, অথবা সেখান থেকে আস্তে আস্তে গিয়ে ডিসি অফিসের ওনারশিপের যে লেক, সেই লেক অথবা লেকটাতে, খালটাতে গিয়ে পড়ছে আর কি। এখন খালটা তো পৌরসভার অধীনে না, সো সে তো ওই দায়িত্ব নেবে না যে কে ময়লা ফেলবে। দিস ইজ হোয়াট হ্যাপেনিং ইন আওয়ার সিটিজ। খুলনা শহর ফর এক্সাম্পল, অথবা ইভেন পাবনাকেও তুমি যদি চিন্তা করো, পাবনা শহরে তুমি যদি খুঁজে বের করতে চাও, তুমি মিনিমাম 25 গভর্নমেন্ট অর্গানাইজেশনের এক্সিস্টেন্স পাবা। পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ভিতরে মিনিমাম 25 organizations are working very much individually under different ministry. সিটি কর্পোরেশন এরিয়াতে খুলনা, রাজশাহী এগুলোতে প্রায় 39টা অর্গানাইজেশন কাজ করে, ঢাকা শহরের ক্ষেত্রে 57টা। Now think about this, যে তোমার ধরো 5 কাঠার একটা জমি, মালিক হচ্ছে 50 জন, সেই জমির কোনো কিছু থাকবে কিংবা কেউ কোনো কিছু করতে পারবে? সো ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনস অথবা গার্ডিয়ানশিপ যেটা আমরা বললাম, দ্যাট ইজ ভেরি মাচ ক্রুশাল। এক নাম্বার, আমরা যদি এক নাম্বারেই রাখি আর কি। সো এইটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে মাস্টার প্ল্যানের কথা বলা আছে আর কি। মাস্টার প্ল্যানে যেটা আমরা বললাম যে মাস্টার প্ল্যান সবাইকে দেখাতে হবে, অ্যাভেলেবল করতে হবে। আমি রিসেন্টলি প্রায় 12 থেকে 15টা পৌরসভা ভিজিট করেছি, ইনক্লুডিং সিটি কর্পোরেশন। কোন সিটি কর্পোরেশন, কোন পৌরসভা, সব পৌরসভার মাস্টার প্ল্যান হয়েছে, বাট নান হ্যাভ সিন দ্যাট মাস্টার প্ল্যান, এবং গেজেটেড হইতে গিয়েও 2 থেকে আড়াই বছর সময় লেগে যায় আর কি। আমরা মাস্টার প্ল্যান করি ধরো 3 থেকে 4 বছর, গেজেট হইতে আরো 2 বছর, সো 4 থেকে 6 বছর লেগে যায়। মাস্টার প্ল্যানের টাইম পিরিয়ড হচ্ছে ধরো 15 বছর, ওইটা নিয়ে কন্ট্রোভার্সিতে আরো 2-3 বছর চলে যায়, আলটিমেটলি গিয়ে আবার আমরা মাস্টার প্ল্যান রিভাইজ করি। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন ঢাকা, যে আমরা 2 বছর 3 বছর পর মাস্টার প্ল্যান রিভাইজ করছি। বাই দিস টাইম দেয়ার ওয়াজ নো প্রপার অ্যাক্ট টু গাইড দ্য ডেভেলপমেন্ট। ওকে, সো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু কুইকলি যাচ্ছি। সো মাস্টার প্ল্যান অ্যাভেলেবিলিটি, মাস্টার প্ল্যান প্রভিশন, ইমপ্লিমেন্টেশন, যেটা আসলে ডেভেলপমেন্ট অথরিটির ওয়ান অফ দ্য ফরমোস্ট অবজেক্টিভ অথবা আমরা বলি যে রেসপন্সিবিলিটি, সেই জায়গাটাতেও অর্গানাইজেশনস গুলো ফেল করছে। 3 নম্বরে আমরা বলতে পারি যে মাস্টার প্ল্যান ফর এক্সাম্পল, হ্যাঁ মাস্টার প্ল্যান, সো এইটার সাথে 10 নাম্বার ধারা কিছুটা যোগ আছে আর কি। সো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, খুলনা শহরে আমার একটা 4 কাঠার জমি আছে, মোটামুটি কোনো মানে প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে না,
আশেপাশে ধরো স্কুল কলেজ এরকম কোনো কিছু জায়গা আছে, মাঝখানে আমার একটা 4 কাঠার জমি পড়ে গিয়েছে, পৈতৃকভাবে আমি পেয়েছি ফর এক্সাম্পল। মাস্টার প্ল্যান করার সময় ডেভেলপমেন্ট অথরিটি ওই 4 কাঠা জমির সাথে আরো কিছু জমি আশেপাশের জমি নিয়ে বলে দিল যে এটা ওপেন স্পেস হবে। ঠিক আছে, এটা বলে দিল। আমি যখন মাস্টার প্ল্যানের প্রপোজাল দিচ্ছি তখন আমি বলে দিলাম যে এই ভদ্রলোকের 4 কাঠা এবং আশেপাশের অ্যাডজেসেন্ট আরো 10 কাঠা 20 কাঠা নিয়ে, যেহেতু 2-3টা স্কুল কলেজ আছে, সো আমি এখানে একটা ওপেন স্পেস প্রপোজাল দিয়ে দিলাম। মাস্টার প্ল্যান হয়ে গেল, গেজেটেডও হয়ে গেল। এখন তো আমি আমার এই 4 কাঠার জমিটা তো এখন আমি আর কোনো এনওসি পাবো না, কোনো প্ল্যানিং পারমিশনও পাবো না। নাও থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট সিনারিও। ধরো আমি কোনো কিছু করতে পারলাম না, কোনো এনওসি পেলাম না, আমি 10 বছর ধরে, কারণ ওইখানে বলা আছে যে ওপেন স্পেস করবে অথবা প্লে ফিল্ড করবে, কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি অথবা সিটি কর্পোরেশন ধরো এই 10 বছরের ফান্ডিং পেল না, কিংবা গভর্নমেন্ট ফান্ডিং দেয় নাই, বিভিন্ন কারণে তারা ওখানে প্ল্যান ইমপ্লিমেন্ট করতেই পারলো না। 10 বছর পরে আবার যখন ডিটেইল এরিয়া প্ল্যান অথবা মাস্টার প্ল্যান রিভিশন হইলো, তখন তারা বলল যে না, তুমি তাহলে এই জমিটা আমরা এখন আর প্রপোজ করছি না। নতুন মাস্টার প্ল্যানে দেখা গেল যেটাকে রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছে, যেহেতু তারা ওপেন স্পেস ওখানে ইমপ্লিমেন্ট করতে পারে নাই। আমি ফর এক্সাম্পল আমি বলছি। সো এই যে 10 বছর আমি ওখানে বাড়ি করতে পারলাম না, অথবা ওইখানে আমি কোনো এনওসি পেলাম না, কোনো ডেভেলপমেন্ট করতে পারলাম না, মাস্টার প্ল্যান বলেছে ওপেন স্পেস করবে, 10 বছরেও করতে পারলো না, আমার জমি অ্যাকোয়ার করতে পারলো না, অথচ 10 বছর পরে গিয়ে সেটাকে রেসিডেন্সিয়াল করছে, তাহলে এই 10 বছরের ক্ষতিপূরণটা কে দেবে? 10 নম্বরে কিন্তু বলা আছে যে আমি তার বিরুদ্ধে ক্ষতিপূরণ চাইতে পারবো না। So, অহরহ এই কেস ঘটছে। আমরা যে মাস্টার প্ল্যান অথবা ডিটেইল এরিয়া প্ল্যান করছি, অহরহ এই কেসটা ঘটছে। এবং প্রথমে যে বলছিল যে মানুষ আসলে নিয়ম মানে না, মানুষ নিয়ম মানে না, খুবই স্বাভাবিক, বাট মানুষ নিয়ম মানবে এরকম প্রভিশনও আমরা তৈরি করে রাখি। আমাদের আইন অতটা ফ্লেক্সিবল না, আইন অতটা ফ্লেক্সিবল না, অথরিটি অতটা এফিশিয়েন্ট না, প্রোঅ্যাক্টিভ না। সো যার ফলে আমরা 10 নম্বরে বলে দিচ্ছি, আবার মাস্টার প্ল্যানে গেজেটেড হয়ে গেছে, তাহলে আমি ওই 10 বছর ধরে 4 কাঠা জমি নিয়ে তাহলে আমি কি করব? এবং এই ধরনের আমাদের সময়গুলো খুব কম, সো এটা দিয়ে আমি শেষ করছি। সো এই ধরনের প্রবলেম গুলো কিন্তু এখন অহরহ ঘটছে। মাস্টার প্ল্যান ধরো খুলনা শহর কিন্তু খুবই ছোট, 44 স্কয়ার কিলোমিটার, কিন্তু খুলনা শহরের মাস্টার প্ল্যানের এরিয়া হচ্ছে প্রায় 1000 স্কয়ার কিলোমিটার। সো থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য স্কেল, যে 44 স্কয়ার মিটার শহর, বাট 1000 স্কয়ার কিলোমিটার হচ্ছে মাস্টার প্ল্যানের এরিয়া, মাত্র 4 জন প্ল্যানার। ওকে, এখন এই যে এত বড় এরিয়া, এই এত বড় এরিয়াতে বিভিন্ন জায়গাতে প্রপোজাল দেওয়া হয়েছে, এখানে হসপিটাল হবে, এখানে ওপেন স্পেস হবে, এখানে একটা পার্ক হবে, ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক হবে, অথচ 7 বছর কিন্তু চলে গিয়েছে। নান অফ দিস হ্যাজ বিন হ্যাপেন্ড। সো তাহলে ওই জায়গাগুলোতে এই ভদ্রলোকরা যে যাদের জমি তারা অ্যাকোয়ার করে অত কিছু টাকা পয়সাও পেল না, প্লাস এই 7 বছর ধরে জাস্ট ব্যারেন ল্যান্ডের মতো ফেলে রাখলো। একই সাথে ওখানকার সিটিজেনরাও কোনো আরবান সার্ভিসেস পেল না। জি ভাই, হু উইল বি রেসপন্সিবল ফর দিস? আমি রেসপন্সিবল, সরকার। সো দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানিং এ, ইফ ইউ থিঙ্ক, মানে যদি তুমি আসলে প্ল্যানিং প্রফেশনে থাকতে চাও, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। সো হাউ টু মিনিমাইজ দ্য কি বলবো যে এই ইস্যুস গুলো, এই অ্যানোমালিস গুলো, জনগণের যে দুর্ভোগটা তৈরি করা হচ্ছে থ্রু অ্যাক্ট অথবা প্রভিশন অফ রুলস, এইটা যদি আমরা কোনোভাবে আসলে এটাকে মিটিগেট না করতে পারি, আমরা আসলে অ্যাজ এ প্ল্যানিং প্রফেশন হিসেবে দাঁড়াবে না, এবং উই উইল নট be able to get the trust of the general people.
Okay, so this is it. So আমরা তিনটা প্রবলেম নিয়ে কথা বললাম, very much relevant to land administration and management and overall in broader area of planning. So এর বাইরেও কিছু limitations থাকতে পারে, think about it, এবং we can discuss later on. Now, if you have any questions, আমরা just না, 1 কোনো মিনিটের question ভিতরে নাই। একটা দুটো কোশ্চেন কাটে নিতে দেন, পারি, মাফ then করে we'll wrap up. স্যার আপনি কাটে দেন, আমার কোনো প্রশ্ন So first of all, just আমার কোশ্চেন হচ্ছে, তোমরা আমি যে তিনটা পয়েন্ট বলেছি তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, বা তোমরা আসলে আইডিয়াটা বুঝতে পেরেছো কিনা যে what are the problems with these acts or regulations. So এটা বোঝাটা ইম্পর্টেন্ট, so that you can, মানে আমরা আসলে পরবর্তীতে ল্যান্ড ম্যানেজমেন্টের যে সলিউশন গুলোর দিকে যাব, সেখানে এই আইডিয়াস গুলো, ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো কাজে লাগবে আর কি। Okay, let's go for the questions. Any questions? So আমার মতে তোমরা এটা একটু তিনটা পয়েন্ট একটু লিখে রাখবা, কারণ হচ্ছে এটা আসলে স্পেসিফিক্যালি কোনো নোটবুক কিংবা কোনো বইও আসলে ওইভাবে নাই, কারণ আমরা আসলে আমাদের যে প্ল্যানিং ল গুলান এগুলো সম্পর্কে আমরা রিভিউ কখনো করিনি, যার ফলে আসলে লিটারেচারে এই জিনিসগুলো আসে নাই কখনো আর কি। বাট এগুলো আসা উচিত, হয়তো ধীরে ধীরে আসবেও আর কি। একটু নিজেরা যখন আমরা লস, রেগুলেশনস, আইন সম্পর্কে একটু ডিসকাশন করব, write it down, what are the limitations, and think about it, how to solve those issues when you are in the professional field, or even in the like sessional problem solving task. Okay then, thank you very much. ওয়েলকাম ভেরি মাচ। আমরা আগামীকাল হোপফুলি খাসল্যান্ড নিয়ে একটু আলোচনা করব, এগ্রিকালচারাল এন্ড নন এগ্রিকালচারাল খাসল্যান্ড, then we will go for more critical issues like how to manage the land issues in Bangladesh and abroad. Okay then, thank you very much, have a good night. স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, বলো। স্যার অ্যাটেন্ডেন্স শিটটা কি স্যার আপনাকে পার্সোনালি দেব নাকি স্যার গ্রুপে দিয়ে দেব ওটা? তুমি গ্রুপেও দিতে পারো, সবাই একটু দেখে নিল, যদি কোনো প্রবলেম কারো থেকে থাকে সেও মানে তার প্রবলেমটা রাইজ করলো আর কি। আর স্যার আমাদের সামনে উইক থেকে স্যার আমাদের ডিপার্টমেন্টাল ট্যুর ছিল তো স্যার, মানে নেক্সট 10 দিন আমাদের জন্য একটু ছুটি লাগতো স্যার। 10 দিন কোথায় যাচ্ছ তোমরা? স্যার 10 দিন না, মানে মিনিমাম 5 দিন লাগবে, আর কিছুদিন স্যার শীতে ছুটির জন্য স্যার, এই জন্য স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমরা আগামীকাল এটা আমাকে তুমি একটু ডেটগুলো একটু যদি টেন্টেটিভ ডেট আমাকে দিতে পারো, তাহলে আমি আগামী ক্লাসে স্যার। ডিসকাস করে নিব। ওকে স্যার, লাস্ট মানে স্যার কাল ক্লাসে আপনাকে আপডেট দিয়ে দেবো না স্যার। হ্যাঁ, শিওর ওকে, আসসালামু আলাইকুম স্যার। এবার বুঝলাম, এবার তোদের বগুড়ারই সমস্যা এটা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি জানো কইলো? আসসালামু আলাইকুম। জয়েন দে গ্রুপে অ্যাড করছে তো। এই